তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজন হলে দেওয়া হবে ট্রাভেল ডকুমেন্ট। জাতীয় সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকা প্রকাশ। ৩৯টি আসনে সীমানা পরিবর্তন, নতুন আসন গাজীপুর ৬। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। অযোগ্য প্রজাতন্ত্রের চাকরিতে। গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ, মন্তব্য আমির খসরুর। দাবি বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট জরুরি বলে অভিমত। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের। মিথ্যা হলফনামায় পূর্বাচলে প্লট নেন রেহানা। এবং ডাকসু নির্বাচন নিয়ে রিট শুনবে না হাইকোর্ট। ভোট পেতে প্রার্থীদের জমজমাট প্রচার, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। দেখছিলেন শিরোনাম, সংবাদ রাতের সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন বলে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। তবে দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহায়তা করবে সরকার, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হলে সরকার সহায়তা করবে। বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে উপদেষ্টা বলেন, এক দফায় ভারতকে চিঠি দেওয়া হলেও আর কোনো চিঠি বাংলাদেশ দেয়নি। মালয়েশিয়ায় বেআইনিভাবে শ্রমিক থেকে যাওয়ার বিষয়টি দেশের সুনাম নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি। কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হবে, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। এর আগে ৩০ জুলাই খসড়া সীমানা প্রকাশ করে ইসি। তখন দ্বাদশ সংসদের ২৬১ আসন অপরিবর্তিত রেখে ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়। সীমা নির্ধারণে সর্বমোট ১,৮৯৩টি দাবি, আপত্তি ও সুপারিশ জমা পড়ে। ২৪ থেকে ২৭ আগস্ট ৪ দিন ব্যাপী শুনানি শেষে এসব প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা প্রকাশিত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ও বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন। মাগদুরা মিতি রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪১তম সভা। সভায় বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন নীতিমালা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা এবং আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আইসিটি আইনের সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন, সেটা একটা আজকে ডিসিশন ছিল।
অধ্যাদেশটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এ নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ও বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন। বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে বিবেচিত হবেন। অযোগ্য হবেন। অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভয়েস কল ও ডেটা আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সরকারকে রেভিনিউ আর্নিং এ একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো। তখন আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগিতা কমিয়ে দিব এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো। এছাড়াও 2027 সালের মধ্যে বিদ্যমান সব লাইসেন্স নতুন কাঠামোয় নেওয়া হবে বলেও জানান তিনি। তারা এখানে নতুন লাইসেন্স নেবেন। আর যারা মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কোনো রাজনৈতিক দলের দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন দাবি অগণতান্ত্রিক বলে মনে করেন তিনি। দাবি বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়া জরুরি বলেই মনে করেন বিএনপির এই নেতা। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অভ্যুত্থানে ভূমিকা রাখা 3 চিকিৎসককে সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, পিআরের নামে ফ্যাসিস্টদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা মেনে নেবে না জনগণ। বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে, পিআরের নামে গন্ডগোল করে বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে চান, তারা প্রকারান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গড়তে মন মানসিকতায় পরিবর্তন জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিনে নিয়ে আসবে। দাবি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যায়, আপনার যত দাবি সব নিয়ে যায়। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাব বিন আশরাফ নাবিলের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, যতই ষড়যন্ত্র হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে। যতই ষড়যন্ত্র, চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকজন শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদক বলছে চলমান অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা। এদিকে দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানে উঠে আসে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। এই নিয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালীন অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। আসামি শেখ হাসিনা বিদেশে পালিয়ে আছেন, তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য এজাহার দায়ের করা হয়েছে। এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া 948 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 15 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব দিদারুল আলম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। বৃহস্পতিবার আদালতকে এমন সাক্ষ্য দেন এনবিআরের 3 কর্মকর্তা। আর এই মামলার শেখ হাসিনার আইনজীবী হতে 4 আইনজীবীর আবেদন খারিজ করেন আদালত। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আলাদা 3 মামলায় ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে 3য় দিনে সাক্ষ্য নেওয়া হয়। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আলাদা 3টি মামলায় ঢাকা 4র্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে 3য় দিনে সাক্ষ্য নেওয়া হয়। দুদক আইনজীবীরা জানান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীর প্রভাবে পূর্বাঞ্চলে 30 কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা। এ বিষয়ে সাক্ষ্য দেন এনবিআরের 3 কর্মকর্তা। এরা সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সবাই জব্দ তালিকার সাক্ষী। তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্র যেগুলো তাদের আলামত তাদের জিম্মা ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিতিতে এগুলা জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে। আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন, মিথ্যা হলফনামা, সেই হলফনামারকে কাউন্টার করার জন্যই আমাদের এই আয়কর নথির রেকর্ডপত্রগুলো প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা আদালতে প্রদর্শন করেছি। এদিকে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেন 4 আইনজীবী মুর্শেদ হোসেন শাহিন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও তপু। কিন্তু এই মামলায় পলাতক আসামির টেস্ট ডিফেন্সের বিধান না থাকায় আবেদন খারিজ করেন আদালত। যেহেতু আইনের একটা বাধ্যবাধকতা আছে, সেই কারণে আমরা আপাতত পারমিশন দিতে পারছি না এবং সেটা আদালত বলেছেন। এর আগে রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশনা চিঠি দাখিল করেন আইনজীবীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় নিয়ে আজও সভা করেছেন জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ সমূহ বিশ্লেষণ করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহে বিশেষজ্ঞগণের সাথে আলোচনায় বসবে কমিশন এবং এরপর চূড়ান্ত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। নিজেদের ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে অনেকে বেছে নিয়েছেন অভিনব প্রচার কৌশল। তবে এখনও রয়ে গেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীরা বলছেন, স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে ক্যাম্পাসে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে হাসান আল মাহমুদের রিপোর্ট।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল নির্বাচনী আমেজ। সব সংখ্যা কাটিয়ে আবারও নির্বাচনমুখী ভোটার ও প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি আর নিরাপদ ক্যাম্পাস গড়তে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা। নির্বাচনের এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। 2 দিনের মধ্যে আমরা অনেক বিষয় নিয়ে অনেক ধাক্কা নিয়ে আমাদের ফেস করতে হয়েছে, তারপরেও আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল ডাকসুটা আমাদের অধিকার, রুখে দেওয়া সাধ্যকার। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ফলে এটা একটা প্রভাব পড়ছে, শিক্ষার্থীরা অনেকে টিকিট কেটে ফেলছে, এটা একটা বিষয়। সেটা আসার কারণে কি হলো যে সবার মধ্যে একটা মনে হইতেছে যে ডাকসুটা মনে বন্ধ হয়ে যায়। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে নির্বাচনী প্রচারে আসেন ছাত্রদলের প্রার্থীরা। জোর দেন ইস্তেহারে। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তি স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে আমি কেউ যদি গণরুম গেস্টরুমের অপচেষ্টা চালায় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্টরুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের সমালোচনা করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা আরো বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। অন্য প্রার্থীদের বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আব্দুল কাদেরকে নিয়ে বলেছে সে দেখতে সে কালো, সেজন্য নাকি তাকে ভোট দিবে না শিক্ষার্থীরা। বলছে যে সে হচ্ছে নোয়াখালীর, এর জন্য নাকি তাকে ভোট দিবে না। তো এগুলা খুবই আমি মনে করি যে এটা কি বলে বর্ণবাদী কথাবার্তা আর কি। টিএসসিতে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। যুক্তি আর পাল্টা যুক্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের ইস্তেহার তুলে ধরেন জামাল উদ্দিন ও মাহিন সরকারের সমন্বিত শিক্ষার্থী সংসদ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত হয়েছে এবং ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো রিট শুনবে না আদালত। বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। বলেছেন, রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ঘটনা। সেই হামলায় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন 400-রও বেশি। বিএনপি, জামাত, জোট সরকারের আমলেই এই মামলার তদন্ত হয়, দেয়া হয় চার্জশিট। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এনে মুফতি হান্নানের জবানবন্দি অনুযায়ী সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান, মুহাম্মদ মুজাহিদ সহ আরো অনেককে। আলোচিত এ মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেক রহমান সহ আরো 19 জনের। কিন্তু 2024-এ 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে আসামিদের খালাস দেন হাইকোর্ট। বলা হয়, সম্পূরক চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। এই খালাসের বিরুদ্ধে পরে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের রায়ে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত টানল চূড়ান্ত পরিসমাপ্তি। হাইকোর্টের খালাসের রায় বহাল রাখল। মুক্তি মিলল তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো। ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন।
বাবরের আইনজীবীর দাবি নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের জবানবন্দি। এছাড়াও অন্য 11 আসামির স্বীকারোক্তিও স্বপ্রণোদিত ছিল না। রেকর্ড করা হয়েছে সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। সকল আসামির যখন 342 জবানবন্দি শুরুর কথা, এই সময় মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফলে মুফতি হান্নানের 342 স্টেটমেন্ট এই মামলায় আসতে পারেন নাই। এই মামলায় কোনো আসামি কারাগারে থাকলে তাদের মুক্তি দেওয়ারও নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে বৃহস্পতিবার এই মামলায় রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করেন শেখ হাসিনার পক্ষ ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, স্বীকারোক্তি দিয়েই পার পাওয়ার সুযোগ নেই মামুনের। সাবরিনা মজুমদারের আরেকটি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে গুলি করে হত্যা করা আন্দোলন দমাতে সক্রিয় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সেই বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আদালতে জেরাকালে মামুন জানান, মূলত 14 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদেরই অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। চেইন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে বন্দী করে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। কাদের ধরে আনা হবে, ক্রসফায়ারে দেয়া হবে, তাদের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকের কাছ থেকে। এছাড়াও আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আদালতে বলেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে, আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। যদিও স্টেট ডিফেন্সের দাবি, সাবেক আইজিপি রাজসাক্ষী হয়েও পার পাবে না। উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। এতে সময় টিভির প্রতিবেদক আসিফ হোসেন সিয়াম আহত হন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে। শুনানির আগে বিচারক আদালতে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এ সময় কয়েকজন আইনজীবী নিউ এজের এক সাংবাদিককে বের করে দিতে চাইলে সিয়াম দিতে বাধা দেন। এতে এক আইনজীবী সিয়ামকে কিল ঘুষি মারেন। পরে অন্য আইনজীবীরাও তাকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম ও গণমাধ্যম কর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা 2 দিনের সংঘর্ষের ঘটনায় মূল হোতা হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব 7-এর সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। এর আগে চবির ঘটনায় মামলার পর বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এই অভিযান পরিচালনা করে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এই পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। ঝিনাইদহে বিদ্যুতের তারে জড়িয়ে গরু সহ এক কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের আজিজুল হক তার ড্রাগন বাগান রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। এ সময় পাশের জমিতে কৃষক শাহাদাত হোসেন ও ইকতার হোসেন হাল চাষ করার সময় গরুর পায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে গেলে গরুটি পড়ে যায়। পরে গরুটিকে তুলতে গেলে বৈদ্যুতিক হয়ে
ঘটনাস্থলে শাহাদাত এবং গরুটির মৃত্যু হয়। যশোরে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2 শতাধিক পল্লী চিকিৎসকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেডিল্যাব হাসপাতালের উদ্যোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় দিনব্যাপী এই সেমিনার পরিচালনা করেন অধ্যাপক ডাক্তার আশিকুর রহমান ও ডাক্তার আশরাফুজ্জামান মাহমুদ। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা ও পল্লী চিকিৎসকদের স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে প্রতি বছরই এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন তারা।